ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি গৌরী সাহা, তোমাদের গৌরী ম্যাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আরও একটা সম্পাদকীয় চিঠি নিয়ে। তাহলে দেখো, সবার প্রথমে আমরা দেখে নিই যে এই সম্পাদকীয় চিঠি লেখার কিছু নিয়ম আছে, যেটা তোমরা আশা করি এতদিনে শিখে গেছো। তবু আর একবার তোমাদের জন্য সবার আগে দেখতে হবে কি যে চিঠি যে লিখছি এই চিঠিটার কতগুলো শব্দ হবে। তাহলে দেখো, প্রথমেই দেওয়া আছে যে এই শব্দ সংখ্যা হবে অনধিক 150। কিন্তু আমরা বলছি 150, কিন্তু আমরা 150-র বেশি লিখতে পারি। তোমাদেরকে আগেই বলেছি যে 150-র বেশি লেখা যাবে। কতগুলো বেশি লেখা যাবে না, 15টা বেশি লেখা যাবে, অর্থাৎ 165টা আমাদেরকে লিখতে হবে। কোথায় কি লিখতে হবে সেটা পরে বলছি, যে 3টে পার্টে আমাদেরকে লিখতে হবে। প্রথমে দেখে নাও যে কতগুলো ওয়ার্ডে লিখতে হবে। আমাদেরকে 165টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, কারণ যেহেতু আমরা বিস্তারিতভাবে এটা লিখবো, তো সেক্ষেত্রে আমাদেরকে 15টা ওয়ার্ড এদিক ওদিক হলে কিছু করার নেই, এটা করতেই হবে। কারণ যখন আমরা বিস্তারিতভাবে লিখছি তখন আমাদেরকে সেই 15টা ওয়ার্ড বেশি দিই। এটার মধ্যেও যদি হয়ে যায় তোমাদের তো খুবই ভালো কথা, না হয় তাহলে দেখবে যে 15টার বেশি যেন না হয়। তারপরে দেখো যে কোনো বাস্তবিক পত্রিকার নাম লেখা যাবে না। নিয়মে কিন্তু আছে যে কোনো বাস্তবিক পত্রিকার তুমি নাম লিখতে পারবে না, কিন্তু আমি বলছি যে না, তুমি যদি সম্পূর্ণভাবে কোনো একখানা পত্রিকার নাম লিখতে পারো, সম্পূর্ণভাবে পুরো ঠিকানাটা ঠিকঠাক দিয়ে দিতে পারো, তাহলে লেখা যাবে। কিন্তু দেখা গেল তুমি কোনো ক্ষেত্রে কোনো একটা কিছু ভুলে গেছো, তো সেক্ষেত্রে কখনো লিখবে না। তো সেক্ষেত্রে লিখবে XYZ। তাহলে দেখো কিভাবে লিখতে হবে তোমাকে। এখানে দেখো একটা ছক দেয়া আছে। সেই ছকের মধ্যে আমি বললাম যে প্রতি মাননীয় সম্পাদক মহাশয়, এখানে লিখবে সমীপেশু, তারপরে কমাটা দেবে, অর্থাৎ এইখানে কমাটা হবে না, কমাটা এইখানে হবে। ঠিক আছে। তারপরে দেখো আনন্দবাজার পত্রিকা প্রাইভেট লিমিটেড, কমা 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কমা কলকাতা 7,01,000। এবার দেখা গেল তুমি এই জায়গায় কিছু একটা তুমি মিসিং করে ফেলেছো, তো সেক্ষেত্রে মাননীয়, প্রথমে লিখবে প্রতি মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু, কমা এই যে ঠিকানাটা, এই ঠিকানাটা যেহেতু তুমি ভুলে গেছো, তো সেখানে কিছু না লিখে তুমি সম্পূর্ণভাবে XYZ বা ক খ ক খ গ দিতে পারো। ঠিক আছে, এই ক খ গ তুমি দিতে পারো। এবং কলকাতা নিচে লিখবে কলকাতা। কলকাতা কেন দেওয়া হয়, যেহেতু আমাদের মানে বেশিরভাগ যে পত্রিকাগুলো আছে তার ঠিকানা হিসাবে আমরা কলকাতা ইউজ করি, সেক্ষেত্রে আমরা কলকাতায় দেবো। এবার কলকাতা কত সেটা আমার দেখার দরকার নেই, আমি এখানে লিখব 700। তারপরে তুমি কি করলে, 3টে কোশ্চেন, এইভাবে লেখা যাবে। নেক্সট দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আমি 3টে পার্টে লিখবো, তো তুমি এখানে প্রথমে পার্টগুলো দিয়ে দাও 1 2। তো আমার এইভাবে লিখতে হবে, তো আমি এটা 3টে পার্ট দিলাম। প্রথম পার্টে আমি লিখবো আভাস, সেকেন্ড পার্টে লিখতে হবে তথ্য, থার্ড পার্টে দিতে হবে অভিমত। এই আভাস, এই আভাসটা কতগুলো ওয়ার্ডের মধ্যে হবে, আভাসটা লিখতে হবে 20 থেকে 25টা ওয়ার্ডের মধ্যে। এটা লিখতে হবে 20 থেকে 25, বা লিখতে পারো 18 থেকে 25টা ওয়ার্ডের মধ্যে তোমাদের এটাকে লিখতে হবে। কারণ কি, যেহেতু আভাস, আভাস মানে কি, কি বিষয়ে তুমি জিনিসটা লিখছো, অর্থাৎ তোমার যে বিষয়টা যেহেতু আমাকে প্রথমেই উল্লেখ করে দিতে হবে, তো সেই বিষয়ের মধ্যে আমাকে লিখতে হবে যে এটা আমি এই বিষয়ের ওপরে লিখছি। তো সেক্ষেত্রে সেটা 18 থেকে 25, অর্থাৎ 25 যেন ক্রস না করে, তোমাদেরকে প্রথমেই মাথায় সেট করে নিতে হবে যে আমি আভাস লিখবো 25টা ওয়ার্ডের মধ্যে, তথ্য লিখবো 100টা ওয়ার্ডের মধ্যে, এবং অভিমত লিখবো 100টা ওয়ার্ডের মধ্যে। তো এটা প্রথমেই তোমাদের মাথার মধ্যে এটা কিন্তু গেঁথে নিতে হবে, কারণ যেহেতু আমাকে ওয়ার্ড লিমিট করা আছে, ওয়ার্ডের বেশি কিন্তু আমি যেতে পারবো না। তো তথ্য লিখতে হবে কতগুলো ওয়ার্ডের মধ্যে, তথ্য লিখতে হবে 100টা ওয়ার্ডের মধ্যে, এবং অভিমত লিখতে হবে 20 থেকে
25টা ওয়ার্ডের মধ্যে। তো সেক্ষেত্রে দেখো এই যে তথ্য যেহেতু আমাদেরকে বিস্তারিতভাবে লিখতে হয়, তো সেক্ষেত্রে এখানেই যদি আমার 15টা ওয়ার্ড বেশি হয়ে যায়, তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড সংখ্যা দাঁড়াবে 165। ঠিক আছে, তাহলে তোমাদের কোথায় কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তাহলে তোমরা সেটা দেখতে পাচ্ছ যে প্রথমে আভাস লিখতে হবে 20 থেকে 25 এবং তথ্য লিখতে হবে 100 থেকে 115-র মধ্যে এবং অভিমত লিখতে হবে 20 থেকে 25-এর মধ্যে। নেক্সট আমাদেরকে কি করতে হবে দেখো, এই সম্পাদককে আমাদেরকে অনুরোধের সুরেই আমাদেরকে এই চিঠিটা লিখতে হবে। যেহেতু সম্পাদককে লিখছি, তো সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমি দেখো প্রথমে লিখেছি প্রতি মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু। এবার দেখো চিঠিটা যখন শুরু করছি তখন আমি কি লিখছি, সবিনয় নিবেদন। ঠিক আছে, তো এই যে আমি অনুরোধের সুরেই আমাকে লিখতে হবে। এই তোমাদের এই যে নাম ঠিকানা এটা কিন্তু শব্দের মধ্যে গোনা হয় না। অর্থাৎ এই যে আমি লিখছি প্রতি থেকে এই ঠিকানা পর্যন্ত, এখানে সবসময় শব্দের মধ্যে গোনা হচ্ছে না, শব্দ গোনা হচ্ছে এই যে বিষয় লিখছি 3টে পার্টে। এই 3টে পার্টে যখন আমি বিষয়টা লিখছি যে কি বিষয়বস্তু আমার চিঠির, তো সেখানেই কিন্তু 150টা ওয়ার্ড কাউন্ট করা হয়। এরপরে দেখো লেখা আছে যে শিরোনাম, চিঠিটি কি শিরোনামে প্রকাশ পাবে তা উল্লেখ করতে হবে। অর্থাৎ দেখো এই যে তুমি যে ঠিকানাটা লিখলে চিঠির ঠিকানা, তারপরে তোমাকে এখানে লিখতে হবে বিষয়, অর্থাৎ কি বিষয়ে তুমি চিঠি লিখছো সেই বিষয়টা তোমাকে উল্লেখ করে দিতে হবে। এবং দেখো চিঠির ঠিক ডান দিক ঘেঁষে স্থান দিতে হবে। স্থানের নাম তুমি কখনোই দিতে পারো না, তো স্থানের জায়গায় কি দিতে হবে, ক খ গ। যেহেতু ধরো তুমি যদি প্রথমে ক খ গ দিয়ে থাকো, তাহলে এখানে এক্স ওয়াই জেড বা লিখতে পারো এ সি, এভাবে লেখা যায়। এবং দেখো ঠিক নিচে কি লেখা যায়, নিচে লেখা যায় ঠিক এই জায়গাটায় তুমি লিখতে পারো বিনীত, এবং শেষে লিখতে হয় ধন্যবাদান্তে, এরকম একটা কোলন দিতে হয়। এই স্থানের নিচে লিখতে হয় তারিখ। এই তারিখটা কোন তারিখ হবে, দেখো এখানে যে তারিখটার কথা বলা আছে, এই তারিখটা আমি যেদিন পরীক্ষা দিতে যাচ্ছি, অর্থাৎ আমার যে পরীক্ষার ডেট যেদিন আমি পরীক্ষা হলে লিখছি, তো সেই ডেটটাই কিন্তু এখানে দিতে হবে। তাহলে বোঝা গেল যে স্থান, তারিখ এবং যে বিনীতর নিচে নিজের নাম দিতে হয়। তো আমরা এখানে কখনোই নিজের নাম ব্যবহার করতে পারবো না। তো নিজের নাম যেহেতু আমি ব্যবহার করতে পারবো না, তো সেক্ষেত্রে যেহেতু যদি আমার ওপরে ক খ গ দেওয়া থাকে এবং এক্স ওয়াই জেড আমি ব্যবহার করে থাকি, তো এখানে চ ছ বর্গের জ বা এ যা ইচ্ছা দিতে পারো। আর দেখো এই নিয়মগুলো কিন্তু আমার হয়ে গেল। আর কি আছে যে আমার যে চিঠিটা লিখছি সেই চিঠিটা কখনোই কঠিন ভাষায় হবে না। কেন কঠিন ভাষায় হবে না, কারণ কঠিন ভাষায় যেহেতু ধরো আমাদের যারা খবরের কাগজ পড়ে সবাই শিক্ষিত, যে খুব ভালো শিক্ষিত এমন তো নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই যে চিঠিটা হবে সেটা খুব সহজ সরল ভাষায় হবে, যাতে সবাই এই চিঠি পড়তে পারে। তাহলে বোঝা গেল যে চিঠির নিয়মগুলো কি। দেখো চিঠি যখন লিখছি সেই চিঠিটা কিন্তু সব সময় শব্দ কাউন্টের মধ্যে রাখতে হবে, এবং চিঠি এই যে নিয়মগুলো, এই নিয়মের উপরে কিন্তু নাম্বার ক্যারি করে। এই নিয়মটা দেখো সবাই জানে, সেই জন্য এর উপরে একটা নির্দিষ্ট নাম্বার থাকে। সেই নাম্বারটা সব সময় মনে রাখবে যে এই যে নাম্বারটা এই ছকের ওপরে আছে, এই ছকটার ওপরে যে নাম্বার আছে সেটা কিন্তু তোমরা পাচ্ছ। কখনো কোথাও ভুল করবে না, কারণ যদি ভুল করো তাহলে দেখো অন্যদের থেকে অন্যরা যেহেতু ধরো এটা জানবে, তারপরে তো চিঠি যে যেরকম লিখবে তার উপরে নাম্বার ভ্যারি করবে। তো তোমরা যখন লিখছো সব সময় মনে রাখবে যে এই ছকের উপরে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা তোমরা অবশ্যই পাচ্ছ। এই জন্য বারবার ছকটা দেওয়া হচ্ছে, যে এই ছকটা যেন তোমাদের খুব ভালো করে মাথায় গেঁথে যায়। ঠিক আছে, দেখো আজকে যে চিঠিটা লিখবো তার বিষয়বস্তুটা আমরা এবার লিখে দিই। আজকে চিঠির নাম, এখানে বিষয় লিখতে হবে পিতামাতার
অবস্থা। এই যে একটা চিঠি, যে বৃদ্ধ পিতামাতার আমাদের সামাজিক অবস্থানটা কি, দেখো এই যে সামাজিক অবস্থান বা বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলা, তো এর ওপরে আজকে আমরা একটা ব্যক্তিগত সম্পাদকীয় চিঠি লিখছি, অর্থাৎ কার কি মত আছে তার উপরে আমরা একটা চিঠি লিখব। ঠিক আছে, তো চিঠি লেখা এটা আমাদের বিষয়। এবার যে 3টে ছক বা 3টে অনুচ্ছেদে লিখব, সেটাই আমরা এখানে লিখব, যে কিভাবে এই 3টে অনুচ্ছেদে লেখা যায়। তো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে একটা গদ লেখা আছে, সেই লেখাটা তোমরা অবশ্যই লিখে ফেলো, যে আমি আপনার বহুল প্রচারিত দৈনিকের একজন নিয়মিত পাঠক। আপনার, এটা আমার গদ লেখা, আমি এটা লিখে ফেললাম। নেক্সট আমাদেরকে কি করতে হবে, যে এই যে আমি বিষয়টা লিখেছি, তো এই বিষয়টা যেভাবেই হোক না কেন আমার প্রথম পার্টে আমাকে দিতে হবে আভাস। তো সেক্ষেত্রে যেভাবেই হোক না কেন আমি আমার কথাগুলো এমনভাবে গুছিয়ে লিখব যাতে আমি আমার ওই বিষয়ের নামটা এখানে ইনক্লুড করতে পারি। তাহলে দেখো আমি এটা লিখতেই পারি যে আজকাল আমরা প্রায়ই দেখি যে বেশিরভাগ প্রধান বা প্রবীণ, ঠিক আছে, আজকাল আমরা যে প্রায়ই দেখে থাকি যে প্রবীণ নাগরিকরা তাদের শেষ আশ্রয় কি হচ্ছে, বৃদ্ধাশ্রম, অথবা তারা শেষ জীবন ভুগছেন নিঃসঙ্গতায়। এটুকু আমরা লিখতেই পারি, কারণ আমরা প্রায়ই দেখেছি যে এখন বৃদ্ধাশ্রমে প্রবীণদের চলাচল প্রচুর হয়ে গেছে। আজকাল আমরা প্রায় দেখি, থাক তাই দাঁড়াচ্ছে আশ্রম। নেক্সট আমরা কি লিখতে পারি, অথবা শেষ জীবনে তারা ভুগছেন নিঃসঙ্গতায়, অথবা প্রবীণ যে নাগরিক, প্রবীণ নাগরিকদের সামাজিক অবস্থানের ওপর আলোকপাতের উদ্দেশ্যেই এই পত্রের অবতারণা। প্রবীণ নাগরিক আলোকপাতের সেই পত্রে অবতারণা। অর্থাৎ দেখো আমার আভাস হয়ে গেল, অর্থাৎ দেখো আমি যে বিষয়ে লিখছি সেই বিষয়টা কিন্তু আমি লিখে দিয়েছি, যে প্রবীণ নাগরিকদের প্রবীণ নাগরিকদের অবস্থানের উপর, একটু লিখতে হতো সামাজিক অবস্থানের উপর।
পাতের তাড়না। তাহলে কি হলো, যে আমি আভাসে কি লিখলাম, যে আমি আপনার বহুল প্রচারিত দৈনিকের একজন নিয়মিত পাঠক। আজকাল আমরা প্রায়ই দেখি বেশিরভাগ প্রবীণ নাগরিকদের শেষ আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে বৃদ্ধাশ্রম, অথবা শেষ জীবনে তারা ভুগছেন নিঃসঙ্গতায়। প্রবীণ নাগরিকদের সামাজিক অবস্থানের ওপরে আলোকপাতের উদ্দেশ্যেই এই পত্রের অবতারণা। তাহলে দেখো আমার চিঠিটা কি ছিল, যে বৃদ্ধ পিতামাতার সামাজিক অবস্থান। বৃদ্ধ পিতামাতা বলতে আমি এখানে কি লিখেছি, যে প্রবীণ নাগরিক। এই যে আমার চিঠির আভাস আমি লিখেছি, আমার আভাসের মধ্যে বা চিঠির যে আভাসের কথা বলেছিলাম সেখানে কি আমি লিখেছি যে প্রবীণ নাগরিকদের সামাজিক অবস্থান। এই কথাটা যেভাবেই হোক না কেন, তুমি এই যে আভাস লিখছি এই আভাসের এই জায়গায় তোমাকে যেভাবেই হোক এই কথাটা ইনক্লুড করতেই হবে। বোঝা গেল? দেখো নেক্সটে আমাকে লিখতে হবে আমার বিষয়, অর্থাৎ যে তথ্য, আমি এই তথ্যটা এবার ইনক্লুড করি। যেহেতু দেখো এটা একটা ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে, তো সেখানে এখানে বেশি তথ্য দেওয়া যাবে না। এখানে তিনটে তথ্য খুব বেশি দেওয়া যায়। সেটা 1 নম্বর হচ্ছে এই তিনটে তথ্যের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে বৃদ্ধাশ্রম, আচ্ছা, সেকেন্ড হচ্ছে সম্পত্তিগত ব্যাপার, আর 3 নম্বরে লেখা যায় সন্তান বিদেশরত। এই তিনটে পয়েন্টের উপরে আমি এই চিঠিটাতে জোর দিয়েছি। তো দেখো এই তিনটে পয়েন্টটাতে যদি আমি বিস্তারিতভাবে লিখি, এবার দেখো এই চিঠিটাতে সবসময় এটা মনে রাখবে যে বিস্তারিতভাবে লেখা যায় সবসময় প্রতিবেদনে। তো সেক্ষেত্রে আমি এখানে খুব বেশি যে বিস্তারিতভাবে লিখতে পারবো তাও কিন্তু না, কিন্তু আমাকে এখানটায় এটাই বোঝাতে হবে যে এই তিনটে পয়েন্টের ওপরে আমি বেশি জোর দিয়েছি, কারণ এই তিনটে পয়েন্টের উপরে বেস করে কিন্তু আমি আমার চিঠিটা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবো। তাহলে দেখো প্রথম পয়েন্টটা আমি কিভাবে লিখবো, তাহলে আমার তিনটে পয়েন্ট কি, একটা বৃদ্ধাশ্রম, একটা সম্পত্তিগত ব্যাপার, আর একটা হচ্ছে সন্তান বিদেশরত। এই তিনটের ওপরে আমি বেস করে আমার চিঠিটা আমি লিখে ফেলবো। প্রথমে আমি কি লিখতে পারি, যে বর্তমান সমাজ বা একবিংশ শতাব্দীতে এসে দেখা যাচ্ছে বেশিরভাগ পরিবারই নিউক্লিয়ার। তাহলে দেখো বর্তমান সমাজ বা একবিংশ শতাব্দীতে এসে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের বেশিরভাগ পরিবারই নিউক্লিয়ার, অর্থাৎ সেখানে কে আছে, বাবা মা এবং সন্তান এই আছে। তো এখানে কি আমাদের কি সমস্যা হচ্ছে যেখানটায় আমরা প্রবীণ নাগরিকদের কথা আনতে পারি, তাহলে দেখো আমরা বলতে পারি যে একদিকে পরিবার ছোট, পরিবার যেমন ছোট তেমনি ছোট তাদের মানসিকতা, কথাও, ওকে। কখনো কখনো তো পিতামাতা
হয়ে যাচ্ছে তাদের কাছে তাই তাদের স্থান হচ্ছে বা তাদের ঠাঁই হচ্ছে, দেখো তাহলে কি হচ্ছে যে এদের ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রম। নেক্সট আমি কি বলতে পারি, নেক্সট বলতে পারি যে বা কখনো কখনো দেখা যায় যে এই বৃদ্ধাশ্রমে যদি তাদেরকে দেয়া না হয় তাহলে কোনো আত্মীয়র বাড়িতে তাদেরকে দিয়ে আসা হয়। তো আমি এটাই এখন লিখবো যে বা কখনো কখনো কোনো আত্মীয়ের বাড়িতে। তো ঠাঁইটা কোথায় হচ্ছে, না হলে বৃদ্ধাশ্রম আর নইলে কোনো আত্মীয়র বাড়িতে তাদের ঠাঁই হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এবার এই যে সারা জীবন ধরে আমরা যখন আমাদের সন্তানকে পালন করছি, ছোট থেকে বড় করছি, স্নেহ ভালোবাসা দিচ্ছি, তো ছোট থেকে বড় যখন করছি আমরা কিন্তু তাদেরকে বুকে আগলে রেখে মানুষ করছি আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে, কিন্তু শেষ বয়সে আমাদের স্থান কোথায় হচ্ছে, আমাদের স্থান হচ্ছে বৃদ্ধাশ্রম। তো সারা জীবন এই যে ভালোবাসা তার যে প্রাপ্য, এই প্রাপ্য হয়ে দাঁড়াচ্ছে আমাদের বৃদ্ধাশ্রম। সেটাই লিখব, সারা জীবন সন্তান প্রতিপালনের পরে এটাই তাদের প্রাপ্য। দেখো তোমাদের এখানে তিনটে পয়েন্টের কথা আমি উল্লেখ করেছিলাম, যে একটা পয়েন্টে কি বলেছিলাম যে বৃদ্ধাশ্রম, সেকেন্ড পয়েন্টে আমি বলেছিলাম যে ভাই ভাইয়ে যে আমাদের সম্পত্তি নিয়ে যে আমাদের একটা যে ঝামেলার ব্যাপার থাকে, তো সেটা, এবং 3 নম্বর পয়েন্টে আমি কি বলেছিলাম যে সন্তান বিদেশরত। সেক্ষেত্রে দেখো আমি কিন্তু এইটুকুর মধ্যে আমি লিখে দিয়েছি যে বৃদ্ধাশ্রমটা কেন যেতে হয়, কারণ কি তার মূল উদ্দেশ্যটা যেহেতু আমাকে তথ্য লিখতে হবে, আর এটা যেহেতু একটা ব্যক্তিগত পয়েন্টের ওপরে আমি লিখছি, তো সেক্ষেত্রে এর বেশি তথ্য কিন্তু আর দেওয়া যাবে না, তাহলে আমার ওয়ার্ড কাউন্ট করতে গেলে দেখা যাবে 165 ছাড়িয়ে গেছে। কারণ অনেক কিছু তথ্য দেয়া যায় কিন্তু দেয়া যাবে না, যেটা মেন মেন তথ্য সেখানে আমাকে এখানে এগুলো ইনক্লুড করতে হবে। তাহলে দেখো আমি কি লিখলাম, যে আমাদের বর্তমান সমাজ বা একবিংশ শতাব্দীতে এসে দেখা যাচ্ছে যে বেশিরভাগ পরিবারই নিউক্লিয়ার। একদিকে পরিবার যেমন ছোট, তেমনি ছোট তাদের মানসিকতা। কখনো কখনো বৃদ্ধাশ্রম আহ, কখনো কখনো বৃদ্ধা পিতামাতা হয়ে যাচ্ছে তাদের কাছে উদ্বৃত্ত, তাই তাদের ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রম বা কখনো কখনো কোনো আত্মীয়র বাড়িতে। সারা জীবন সন্তান প্রতিপালনের পরে এটাই তাদের প্রাপ্য। আমার 1 নম্বর পয়েন্ট গেল। এবার সেকেন্ডটা আমি কি বলেছিলাম, যে সেকেন্ডে বলেছিলাম যে সম্পত্তিগত ব্যাপার, সেটা আমি লিখতে পারি যে অপরদিকে দেখা যায় পরিবারের মধ্যে ভাই ভাই সম্পত্তি নিয়ে বিবাদের ফলে
পিতা মাতা পিতা মাতার দায় কে নেবে, এটাই তখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। দেখো এই পয়েন্টটা আমি এখানে শেষ করলাম, যে অন্যদিকে বা অপরদিকে দেখা যায় যে পরিবারের মধ্যে ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে বিবাদের ফলে বৃদ্ধ পিতামাতার দায় কে নেবে, এটাই তখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। অর্থাৎ দেখো যে আমরা সবাই জানি যে এইগুলো আমাদের সমাজে হয়ে থাকে, যখন দেখা যায় ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে যখন অশান্তি হয় এবং কি হয়, তারা তো সম্পত্তি নিয়ে নিল এবং দেখা গেল কারোর ভাগে কম পড়ছে বা কারোর ভাগে বেশি পড়ছে, এই নিয়ে তারা একটা অশান্তি বা বিবাদের সৃষ্টি হচ্ছে। তখন এই যে বৃদ্ধ পিতামাতা তাদের ঘাড়ে আছে, সেই দায়টা যে কে নেবে এটাই কিন্তু তারা ভাবে না যে বাবা মা আমার, ঠিক আছে আমরা সবাই মিলে দেখবো, সেটা কিন্তু কখনো ভাবে না। তারা ভাবে যে না, ও তো সম্পত্তি বেশি পেয়েছে, তা ওর দেখার দায়িত্ব, ঠিক আছে। আবার অন্যজন ভাবে আমি কম পেয়েছি, আমি কেন দেখব। তো এই যে বাবা মার দায় কে নেবে, সেটা কিন্তু তখন একটা বিশাল বড় প্রশ্নচিহ্নের মতো দেখায়। নেক্সট দেখো আমরা লিখবো যে সন্তান বিদেশে কর্মরত। তো এই পয়েন্টটা আমাদেরকে এখন লিখতে হবে। তাহলে দেখো আমি এখানে এইভাবে লিখতে পারি যে আবার চিত্রও আমাদের কাছে সমান যে এখন ভাগ পরিবারগুলি মাত্র সন্তান, তাও আবার দেশরত। ফলে বৃদ্ধ পিতামাতার ফলে পিতামাতা সঙ্গ তাই প্রায়ই কর্মরত সন্তানের সময় হয়ে ওঠে না পিতামাতার খোঁজ নেয়। ফলে তারা প্রবল সহায় সহায়তা বোধ করেন। এমন চিত্রয় আমরা
প্রায় সংবাদপত্রে দেখে থাকি। তাহলে দেখো তৃতীয় যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমি কিভাবে লিখতে পারি, যে আবার এমন চিত্র আমাদের কাছে দৃশ্যমান যে এখন বেশিরভাগ পরিবারগুলিতে একটিমাত্র সন্তান, তাও আবার বিদেশরত। ফলে বৃদ্ধ পিতামাতা নিঃসঙ্গহীনতায় প্রায়ই ভুগছে। বিদেশে কর্মরত সন্তানের সময় হয়ে ওঠে না বৃদ্ধ পিতামাতার খোঁজ নেওয়ার। ফলে তারা প্রবল অসহায়তা বোধ করেন। এমন নিন্দনীয় বিষয় আমরা প্রায়ই সংবাদপত্রে দেখে থাকি। তাহলে দেখো তথ্যের মধ্যে আমি 3টে পয়েন্ট দিয়েছি। একটা দিয়েছি কি বৃদ্ধাশ্রম, একটা দিয়েছি যে ভাই ভাই যে সম্পত্তি নিয়ে যে গন্ডগোল সেটা, এবং 3 নম্বর পয়েন্টে আমি দিলাম যে সন্তান বিদেশরত। তো এই 3টে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছি। এবং দেখো আমি যে আলোচনাগুলো করেছি সেগুলো কিন্তু বর্তমান সমাজে আমাদের হয়ে থাকে, তার উপরে কারণ আমাকে তথ্য দিতে বলেছে, তো আমি তথ্য দিয়েছি। নেক্সট আমাদের কি করতে হবে, আমাকে 3 নম্বরে লিখতে হবে অভিমত। তো অভিমত আমি বলেছি যে সবসময় তুমি যেভাবেই লেখো না কেন, কারণ চিঠিটা সবসময় পজিটিভ এবং নেগেটিভ দিকেই তোমাকে লিখতে হয়। তো দেখো এই যে চিঠিটা, এটা কিন্তু সবসময় তথ্যের উপরে বেস করে তৈরি হবে। নেক্সট যে অভিমতটা তুমি দেবে সেটা সব সময় পজিটিভ হবে, সব সময়, বা আশাবাদী লিখতে হবে। তো এক্ষেত্রে আমি কি লিখতে পারি, যে এক্ষেত্রে আমি লিখতে পারি যে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সবার আগে দরকার মানসিক চেতনার উন্নতি ঘটানো। তারপরে কি করতে হবে, যে এই অবস্থা থেকে আমাদের যদি মুক্তি পেতে হয় বা বেরিয়ে আসতে হয়, সবার আগে আমাদের দরকার মানসিক চেতনার উন্নতি ঘটানো। সমাজকে এটা বোঝানো বোঝানো যে পিতা কখনোই বোঝা না, কখনোই বোঝা না। তো এটা আমাদেরকে সমাজকে বোঝাতে হবে। নেক্সট আমি কি লিখতে পারি, যে তাদের স্নেহ ভালোবাসায় তাদের স্নেহ ভালোবাসায় গড়ে ওঠে আমাদের জীবন, এবং তাদের এই ভালোবাসা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। তো এটা আমার পজিটিভ অভিমত। এরপরে কি করতে হবে, এরপরে দুটো গদ তোমাকে দিতে হবে। একটা কি, যেটা দেখবে আমরা এমনি প্রতিবেদন লেখার সময় যখন দেখবে কোনো অ্যাক্সিডেন্ট প্রতিবেদন আমরা লিখে থাকি, তখন আমরা ছোট থেকেই জানতাম যে কি করতে হবে, যে না ওখানে পুলিশ আসবে, সবাইকে কি করবে, সেই জায়গাকে কিছু যে যারা যারা মরেছে, আমরা দেখবা চিঠি লেখার সময় যে প্রতিবেদনটা যখন লিখতাম ক্লাস 9-10-এ, তখন আমাদেরকে বলে দিত যে এই গদটা তোমরা ইউজ করবে, যে কতজন মারা গেছে, কতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে যেতে কতজন মারা গেছে বা কতজন সুস্থ হয়েছে, এবং পুলিশ এসে কী করলো সেই জায়গাটাকে সমস্ত কিছু দিয়ে শান্ত করে দিল। তো এখানেও লিখতে হবে যে এর জন্য
এগিয়ে আসতে হবে প্রশাসন। আসতে হবে প্রশাসন। প্রবীণ নাগরিকদের সুরক্ষিত আইন, প্রবীণ নাগরিকদের জন্য আইন প্রণয়ন ও তা করা করা ও তার সঠিক ব্যবহার একান্ত কাম্য। এটা আমার চিঠি। দেখো তাহলে এবার নিচে কি লিখতে হবে? নিচে বলেছিলাম বিনীত, নাম দেয়া যাবে না, ক খ এবং গ দিতে হবে এবং এই জায়গায় লিখতে হবে ধন্যবাদান্তে কোলন দিতে হবে। ওকে, তাহলে চিঠিটা আমি কি লিখলাম চলো একবার পড়ে নিই। যে আমি আপনার বহুল প্রচারিত দৈনিকের একজন নিয়মিত পাঠক। আজকাল আমরা প্রায়ই দেখি বেশিরভাগ প্রবীণ নাগরিকদের শেষ আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে বৃদ্ধাশ্রম, অথবা শেষ জীবনে তারা ভুগছেন নিঃসঙ্গতায়। প্রবীণ নাগরিকদের সামাজিক অবস্থানের ওপর আলোকপাতের উদ্দেশ্যে এই পত্রের অবতারণা। বর্তমান সমাজ এবং একবিংশ শতাব্দীতে এসে দেখা যাচ্ছে বেশিরভাগ পরিবার নিউক্লিয়ার। একদিকে পরিবার যেমন ছোট তেমনি ছোট তাদের মানসিকতা। কখনো কখনো বৃদ্ধ পিতামাতা হয়ে যাচ্ছে তাদের কাছে উদ্বৃত্ত, তাই তাদের ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রম বা কখনো কখনো কোনো আত্মীয়ের বাড়িতে। সারা জীবন সন্তান প্রতিপালনের পরে এটাই তাদের প্রাপ্য বা প্রাপ্য সম্পদ বলতে পারো, যা ইচ্ছা। অপরদিকে দেখা যায় পরিবারের মধ্যে ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে বিবাদের ফলে বৃদ্ধ পিতামাতার দায় কে নেবে, এটাই তখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। আবার এই চিত্র আমাদের কাছে দৃশ্যমান যে এখন বেশিরভাগ পরিবারগুলিতে একটিমাত্র সন্তান, তাও আবার বিদেশরত। ফলে বৃদ্ধ পিতামাতা নিঃসঙ্গহীনতায় প্রায়ই ভুগছেন। বিদেশে কর্মরত সন্তানের সময় হয়ে ওঠে না বৃদ্ধ পিতামাতার খোঁজ নেয়ার, ফলে তারা প্রবল অসহায়তা বোধ করেন। এমন নিন্দনীয় বিষয় আমরা প্রায়ই সংবাদপত্রে দেখে থাকি। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সবার আগে দরকার মানসিক চেতনার উন্নতি। সমাজকে এটা বোঝানো যে বৃদ্ধ পিতামাতা কখনোই বোঝা নয়, তাদের স্নেহ ভালোবাসায় গড়ে ওঠে আমাদের জীবন এবং তাদের এই ভালোবাসা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। এর জন্য এগিয়ে আসতে হবে প্রশাসনকে। প্রবীণ নাগরিকদের জন্য সুরক্ষিত আইন প্রণয়ন করা ও তার সঠিক ব্যবহার করা একান্ত কাম্য। দেখো তাহলে যে নিয়মগুলো তোমাদেরকে বলেছিলাম সেই নিয়মগুলো বেস করে কিন্তু আমার এই সম্পাদকীয় চিঠিটা লিখলাম। তোমরা এর থেকে বেশি ভালো করে লিখতে পারো। তাহলে দেখো আমি ওয়ার্ড যদি গোনো তাহলে দেখবে 165টার মধ্যেই আছে এবং 3টে ভাগে ভাগ করে কিন্তু আমার এই চিঠি লেখা। এই চিঠি এইভাবেই লিখতে হয় এবং বিশেষ করে লিখতে হয় তোমাদের প্রথমেই দেখালাম যেভাবে চার্ট করে, যে সেই চার্টে তোমাদেরকে ওইভাবে লিখতে হবে এবং 3টে প্যারা করেই লিখতে হবে। কোথায় কত ওয়ার্ড তোমরা দেবে সেইভাবে লিখতে হয়। তো এর থেকে আশা করি তোমরা শিখে গেছো যে কিভাবে সম্পাদকীয় চিঠি লিখতে হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত।